করলো, কেন করলো এভাবে? আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত করতে এখন ঢাকার টিম পুলিশ হয়েছে কাঠমান্ডুতে, অর্থাৎ নেপালে। 1 জুন তারা ঢাকা ছেড়ে যায়। 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত দল তারা কাঠমান্ডু পৌঁছায় এবং আমরা যতদূর জেনেছি সেখানে সিয়াম হোসেন, যে অন্যতম ঘাতক, যে সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটটিতে ছিল আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সময়, এই সিয়াম হোসেন ধারণা করা হচ্ছে মরদেহ কাটবার পর বিভিন্ন জায়গায় ছবি ফেলার দায়িত্ব পান সিয়াম হোসেন এবং জিহাদ হাওলাদার। তো এই তথ্যগুলো আমরা সবাই জানি কম বেশি। ডিবি পুলিশ, আমরা যতদূর জেনেছি, তারা কাঠমান্ডুতে গিয়েছে। কাঠমান্ডু গিয়ে সেখানে তারা সিয়াম হোসেনের সঙ্গে কথা বলছেন এবং তদন্ত কাজ যতটুকু তার কাছ থেকে তথ্য পাওয়া যায় ততটুকু তারা তথ্য নিচ্ছেন। এবং ডিবি পুলিশ প্রধান আমাদেরকে নিশ্চিত করেছেন যে সিয়াম হোসেনকে কিভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিয়ে আসা যায় নেপাল পুলিশের কাছ থেকে, সে বিষয়ে তারা আইনি বিষয়গুলো পরামর্শ করছেন এবং তারা চেষ্টা করবেন যে সিয়াম হোসেনকে ফেরত নিয়ে আনবার। এটা আমরা সবশেষ জানি, কিন্তু আমি ঘটনার শুরু থেকে তদন্তের বিষয় খুঁটিনাটি কিছু আলাপ করতে চাই, যেটি আসলে তদন্ত সংশ্লিষ্ট যারা তারা খুব ভালো বুঝবেন। আমরা ঘটনার শুরু থেকে যদি যাই তাহলে আমরা মে মাসে চলে যেতে হবে। সেই মে মাসে 19 তারিখে প্রথম আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরি তিনি ডিবি পুলিশ কার্যালয়ে যান মে মাসের 19 তারিখে, এবং তার বাবা নিখোঁজ ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদের কাছে তিনি একটি দরখাস্ত জিডি আকারে নিয়ে যান এবং হারুনুর রশিদ সেই চিঠিটি রাখেন, তার অনুরোধটি রাখেন এবং সেটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। হঠাৎ করে মে মাসের 22 তারিখ সকালে আমরা কলকাতার বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে কলকাতা নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে। তখন বৌদ্ধ পূর্ণিমার এক অনুষ্ঠানে সকালের দিকে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি গেছেন বাড্ডায় বুদ্ধ মন্দিরের অনুষ্ঠান পরিদর্শনে। তখন কিন্তু আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন গণমাধ্যম কর্মীদেরকে জানান যে আসলে তিনি বিষয়টি নিয়ে নিশ্চিত নন। যে খবরটা এসেছে কলকাতা কর্তৃপক্ষ এখন আমাদেরকে সরকারিভাবে সেটা নিশ্চিত করেনি। আইজিপি মহোদয়ের এই বক্তব্যের খানিকক্ষণ পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি জানান, তখন আইজিপি উপস্থিত ছিলেন সেখানে, যে আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে এবং যারা খুন করেছে তারা সবাই বাংলাদেশি এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সঙ্গে 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরো কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ডিবি প্রধানও জানান যে আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন বলে তারা জেনেছেন এবং তাদের হাতে আছে 3 জন অভিযুক্ত। আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। সেই সাথে তার মেয়ে ডরিনও কিন্তু গণমাধ্যমকে জানান যে তার বাবাকে কে খুন করেছে সেই বিষয়টি সে জানতে চায়। আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে? যখনই তারা স্বীকার করছেন যে খুন হয়েছেন আনোয়ারুল আজিম আনার এবং সঙ্গে সঙ্গে বলছেন 3 জন গ্রেপ্তার হয়েছে, তাহলে এই 3 জনকে কখন গ্রেপ্তার করা হলো? হ্যাঁ, আমরা ধরেই নিচ্ছি 19 মে যখন মেয়ে ডরেন তার বাবার নিখোঁজের তথ্যটি দেয় তখন থেকে আসলে ডিবি পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে এবং মাঠে নেমে তারা
22 মের আগেই কিন্তু আমরা যতটুকু জানি এবং যতটুকু তথ্য পেয়েছি, 22 মে ঘটনা ফ্লাশ হবার আগেই কিন্তু ঢাকা থেকে শিলাস্তি রহমান, একমাত্র নারী সদস্য, আমানুল্লাহ আমান, যাকে পরবর্তীতে শিমুল ভুঁইয়া হিসেবে হাজির করা হয়েছে, এবং ফয়সাল আলী ওরফে সাজি, এই তিনজনকে গ্রেপ্তার করে। তাদের গ্রেপ্তার করার পর তাদের তথ্য দিয়ে কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 22 মের আগেই কলকাতার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তথ্য দেন যে এইরকম তিনজন গ্রেপ্তার হয়েছে, এইরকম তিনজন আমাদেরকে তথ্য দিয়েছে যে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন নামে একটি ফ্ল্যাটে এইরকম আমাদের সংসদ সদস্য আনোয়ার আজিম আনারকে হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাচ্ছি না, আপনারা একটু তদন্ত করে দেখেন যে আসলে ঘটনাটি সত্যি কিনা। সেটা কিন্তু 22 মের আগে এই তিনজনকে গ্রেপ্তার করবার পর আমাদের পক্ষ থেকে, অর্থাৎ ঢাকার পক্ষ থেকে কলকাতায় তথ্য দেওয়া হয়েছে পুলিশকে যে এরকম আমরা ঘটনা শুনছি, আপনারা একটু খোঁজ নেন এবং আমাদেরকে নিশ্চিত করেন যে আমাদের সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে কিনা। এবং তারপরেই টিভি পুলিশের তথ্য দেওয়ার পরেই কিন্তু 19 মের পর 22 মের আগে কলকাতা সিআইডি, নিউ টাউন থানা পুলিশ তারা তদন্তে নামে এবং পরবর্তীতে যেটা হয় তারা সেখানে আবিষ্কার করে এবং তারা সেখানে খুঁজে পায় আসলে এখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 22 মে সকালে যখন কলকাতা পুলিশ বিভিন্ন গণমাধ্যমে তারা জানান যে এই জাতীয় একটি ঘটনা ঘটেছে, তখন সেই সূত্র ধরেই কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যাখ্যাটি দেন যে হ্যাঁ, খুন হয়েছে, বাংলাদেশি ছাড়া কেউ খুন করেনি, তার দেহাংশ পাওয়া যাচ্ছে না, এই ঘটনা তিনজন গ্রেপ্তার আছে। অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু তাদের আগেই কালেক্ট করা, এই তিনজন গ্রেপ্তার কিন্তু আগেই হওয়া, ক্রস চেকের জন্য কিন্তু কলকাতা গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হন এবং তারা বিষয়টি পরবর্তীতে জেনে যান। এইগুলো এক ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে যখন 22 মে যখন সারা ভারত এবং সারা বাংলাদেশে আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের তথ্যটি চাউর হয়ে যায়, 23 মে সন্ধ্যায় কিন্তু কলকাতার একটি তদন্ত দল, 4 সদস্য বিশিষ্ট সিআইডির একটি তদন্ত দল ডিবি পুলিশ কার্যালয়ে আসে। 26 মে আমাদের ডিবি পুলিশের হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল যায় কলকাতায় এবং তারা সেখানে সঞ্জীবা গার্ডেনের সেই অ্যাপার্টমেন্টে যান। 30 মে ডিবির সেই তদন্ত দল ঢাকায় ফেরত আসে এবং ঢাকা শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান যে তাদের অভিযান, তাদের তদন্ত সার্থক, কিন্তু তারা একটি নতুন চরিত্রের তথ্য পেয়েছেন। সেটি হচ্ছে যে সিয়াম হোসেন নামে এক ব্যক্তি এই ঘটনার সময় উপস্থিত ছিল। সে ঘটনার পরে কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে কাঠমান্ডু পৌঁছায়। এর পরবর্তী টার্গেট থাকবে তারা সিয়াম হোসেনকে গ্রেপ্তার বা গ্রেপ্তার অভিযানে, সেটি হচ্ছে তারা নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করবে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে। 30 মে আমরাও আনঅফিসিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে, সে এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ আছি। শিলাস্তি রহমান, আমানুল্লাহ আমান এবং ফয়সাল আলী সাজি, ওই যে আমি বলেছি যে 22 মের আগেই যখন তাদের গ্রেপ্তার করা হয় তখন কিন্তু তারা পুরো ঘটনাটি বর্ণনা করেন এবং কে কে সম্পৃক্ত ছিল সেই বর্ণনা করেন। সেই অনুযায়ী কিন্তু ডিবি পুলিশের চৌকস দল সেই সিয়াম হোসেনের তথ্য বের করে আনে এবং সেই সিয়াম হোসেনের তথ্য বের করে তারা একটা ফর্মালি সরকারি আদেশের জন্য অপেক্ষা করে এবং সরকারি আদেশটি পাওয়ার পরে কিন্তু তারা 25 মে কাঠমান্ডু পুলিশকে ইন্টারপোলের মাধ্যমে তারা কিন্তু সাহায্য চায় সিয়াম হোসেনকে গ্রেপ্তার করবার জন্য এবং সেইখানে সেই চিঠিতে কিন্তু সিয়াম হোসেনের পাসপোর্ট নাম্বার উল্লেখ করে। সিয়াম হোসেনের পাসপোর্ট নাম্বার হচ্ছে সর্বশেষ যে পাসপোর্টটি, সেটির নাম্বার হচ্ছে A14385617 এবং সিয়াম হোসেনের এর আগের দুটি পাসপোর্ট, সেটি হচ্ছে EE06262747 BC 177421, অর্থাৎ
3টি পাসপোর্ট ক্যারি করেন এই সিয়াম হোসেন। এই সমস্ত তথ্য দিয়ে 25 তারিখ এবং 26 তারিখেই কিন্তু কাঠমান্ডু পুলিশের কাছে ডিবি পুলিশ সহযোগিতায় চায় সিয়াম হোসেনকে গ্রেপ্তারের জন্য, অথচ তারা কিন্তু কখনো কলকাতায় পৌঁছায়নি। কিন্তু কলকাতা থেকে ফিরে এসে আমাদেরকে বলছিলেন যে সিয়াম হোসেন নামে আরেকটি ক্যারেক্টার, এবং তাকে গ্রেপ্তার করবার জন্য আবার 1 জুন ডিবির 4 সদস্যের একটি দল কাঠমান্ডু যায়। এবং আমরা পরবর্তীতে জানতে পারি ওই 25 তারিখে যে অনুরোধ করেছিল সেই অনুরোধের প্রেক্ষিতে কাঠমান্ডু পুলিশ সিয়াম হোসেনকে গ্রেপ্তার করে। কিন্তু ফিরে আনা না আনার বিষয়টি প্রত্যেকটি দেশের আলাদা আলাদা আইন রয়েছে, বন্দি বিনিময় চুক্তি রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে এখন মোটা দাগে দাঁড়ালো যে এই আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বর্তমানে মোটামুটি 5 জন গ্রেপ্তার হয়েছে। 3 জন বাংলাদেশে, 1 জন কলকাতা এবং 1 জন নেপাল। আর যে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন, তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি, এবং নিউ ইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত অর্থাৎ বাংলাদেশিরা যেখানে থাকেন সেই সব এলাকায় তাকে দেখা যাচ্ছে বা তার আনাগোনা বা চলাফেরা সম্পর্কে আমরা তথ্য পাই। অর্থাৎ আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে সেটি হচ্ছে যে আসলে 19 মে যখন ডরেন তার বাবা নিখোঁজের তথ্যটি ডিবি পুলিশকে দেয়, 22 মের আগেই কিন্তু ডিবি পুলিশ সবকিছু জেনে যায় এই 3 জনকে গ্রেপ্তার করবার পরে। এই যে কলকাতায় যাওয়া, নেপালে যাওয়া, ওদের তথ্যের সঙ্গে আসলে এই তথ্যগুলো ক্রস ম্যাচ করছে যে ওরা যে তথ্যগুলো দিয়েছে সেগুলো সঠিক কিনা। সবচেয়ে বিষয় হচ্ছে যে আনার হত্যাকাণ্ডের পর বা আগে বা পরে বা এখনো পর্যন্ত যেই চরিত্রটি আমাদের কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে সেটি হচ্ছে আনোয়ার আজিম আনারের স্ত্রী ইয়াসমিন ফেরদৌসির কন্যা। ইয়াসমিন ফেরদৌসি আনোয়ার আজিম আনারের স্ত্রী, এবং তার সম্পর্কে যতটুকু জানা যায় তিনি খুবই ঘরমুখ একজন নারী। তিনি একদম শতভাগ একজন গৃহিণী। আনোয়ার আজিম আনারের বেশ দাপট বা ক্ষমতা বা অর্থবিত্তের মালিক হলেও তিনি আসলে ওগুলো ধার ধারতেন না। তিনি তার সংসার নিয়েই থাকতেন বা সংসার নিয়েই থাকেন। তিনি ইয়াসমিন ফেরদৌসি কখনো জনসম্মুখে আসেন না, তিনি ঘরে থাকতেই পছন্দ করেন, বাচ্চা কাচ্চাদের সঙ্গে সময় দেন, এবং এই ঘটনার পরে আসলে তার কোনো কিছু বলবার নেই। গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলবার অনেক চেষ্টা করেছে। আসলে তার যে কষ্ট সেটি আসলে যার সঙ্গে এই জাতীয় ঘটনা ঘটে, যার পরিবারের একজন খুব কাছের মানুষের সঙ্গে এই জাতীয় ঘটনা ঘটে, তাদের আসলে তারাই ছাড়া আসলে কেউ বুঝবে না যে তিনি আসলে কত কষ্টে আছে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তার এখনো বক্তব্য পাওয়া যায়নি, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বক্তব্যের প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আসলে পরিকল্পনা বাস্তবায়ন এবং কোথায় কিভাবে হয়েছে সে বিষয়গুলো পরিষ্কার করে বলেছে, যার কারণে আনার স্ত্রী ইয়াসমিন ফেরদৌসি সম্পর্কে তাদের কোনো আগ্রহ নেই, থাকা উচিত না, কারণ আসলে উনি নিরেট একজন গৃহিণী, যার কারণে তিনি আসলে গণমাধ্যম তিনি আসলে পছন্দ করেন না। তারপরেও অনেকের জানবার আশা, জানবার ইচ্ছা যে এই ভদ্রমহিলা কোথায়, তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে কিনা। তিনি গণমাধ্যমে কথা বলা তো দূর, তিনি আসলে ঘর থেকে বের হন না। আমরা যতদূর জেনেছি তিনি ঝিনাইদহ, ঢাকা এখানেই আসা যাওয়া করতেন। এখন একেবারেই ঘরের ভিতরে ঢুকে গেছে, তিনি আর বের হচ্ছেন না, এবং তিনি কথা বলবারও চেষ্টা করছেন না, এবং তার কথা বলবার ইচ্ছে নেই, কারণ তার হয়ে তার মেয়ে ডরে সমস্ত বিষয়গুলো দেখভাল করতে